প্রায় ২ মাসের এক দীর্ঘ এবং ক্লান্তিকর এবং অবশ্যই প্রায় ১ মাসের এর মধ্যে আতঙ্কজনক একটি সময় কাটানোর পর বাংলাদেশে ফিরে এসেছে এমভি আবদুল্লাহর নাবিকেরা। তো শুরু থেকেই এই জাহাজটি যখন সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে, এরপর থেকেই যে আলোচনাটা সবচেয়ে বেশি হয়েছে সেটি হচ্ছে ঠিক কত টাকা এখানে মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছে এবং এই টাকাটাই আসলে কারা দিয়েছে বা কে দিয়েছে। যেহেতু সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বাংলাদেশ থেকে একটি ডলার সংকটের একটি বিষয় নানাভাবে আলোচনা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই টাকা প্রদানের প্রক্রিয়াটা আসলে কীরকম ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আসলে যখন এই নাবিকরা দেশে ফিরেছে তখন নানা প্রশ্ন মালিক পক্ষের কাছে করা হয়েছে। আমরা যতটুকু বিভিন্নভাবে জেনেছি যে মূলত মুক্তিপণের টাকা এখনো পর্যন্ত যে আলোচনাটি আমরা শুনেছি তাতে মালিক পক্ষকে দিতে হয়নি। এটি বেশ উচ্চ শ্রেণীর একটি বীমার আওতায় মূলত এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গা দিয়ে যখন কোনো জাহাজ যায় তখন এই জাহাজগুলো বেশ উচ্চ শ্রেণীর বীমার আওতায় থাকে। তো এমভি আবদুল্লাহ জাহাজটি যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান বার্কলি কোম্পানির সাথে তাদের এই বিমাটি হয়েছিল। সাধারণত ইউরোপ, আমেরিকা, চীন, জাপান এ সমস্ত দেশের অন্তত ২০টি প্রতিষ্ঠান এই ধরনের ঝুঁকির বিমাগুলো করে থাকে এবং এই বিমাগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই উচ্চ হারে জাহাজ মালিকদেরকে টাকা পরিশোধ করতে হয় এবং সেটি কমপক্ষে $৫০,০০০, অর্থাৎ সর্বনিম্ন সেটি $৫০,০০০ কাছাকাছি। তো আপাত দৃষ্টিতে এটি জাহাজের যারা মালিক আছেন তাদের জন্য বেশ খরচের একটি ব্যাপার। তবে এমভি আবদুল্লাহর যে পরিণতি তাতে কিন্তু বলা যায় যে এটি বেশ সাশ্রয়ীও বটে। শিপিংয়ে আমাকে অনেক নিয়মকানুন মানতে হয়, অনেক কিছু কমপ্লাই করতে হয়। আমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের অনেকগুলো ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে হয় বাই টেকিং কাভারেজ, যেটাকে আপনারা বিমা বলেন বা যেই বলেন। তো অর্থনৈতিকভাবে আমাদের যে ক্ষতি যেটা হয়েছে এটা অনেকটা আমরা কাভার করতে পেরেছি বিমার কারণে, এবং এটা একটা ফার্স্ট ক্লাস বিমা। এবং আমাদের এখানে যেমন নাকি কি বলে ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস অনেক কিছু থেকে 500 টাকাও গাড়ির বিমা করতে পারেন, 25,000 টাকাও করতে পারেন। আমরা 25,000 টাকা করেছি। সো এভরিথিং ইজ কাভার্ড, আলহামদুলিল্লাহ। একই সাথে এই জাহাজের অবস্থান, এই জাহাজে কি পরিমাণ মুক্তিপণ দেওয়া হচ্ছে, জাহাজটি কখন বাংলাদেশের জলসীমায় আসবে, নানা বিষয়ে পুরো সময় ধরে নানা ধরনের নানা তথ্যে সংবাদ পরিবেশিত হয়েছে। এর মধ্যে অনেক সংবাদ আমরা দেখেছি যে ভুল তথ্য দেওয়া হয়েছে, নানা আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। সবচেয়ে বেশি তথ্য আমরা পেয়েছি কেএসআরএম গ্রুপের মিডিয়া পরামর্শকের কাছ থেকে। এটা তো অবশ্যই আমার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ, নতুন অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোন কথা মুখ ফসকে কী বলি সেটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেসিক্যালি অনেকেই আমার সাথে কথা না বলেই, অনেকে আমার সাথে যোগাযোগ না করে অনেক তথ্য পরিবেশন করেছেন। যখন আমার দৃষ্টিগোচরে এসেছে তখন আমি তাদের সাথে আবার কমিউনিকেট করে আমরা এই বিষয়গুলো সংশোধন করার চেষ্টা করেছি এবং সবাই যথেষ্ট কোঅপারেশন করেছে। এই ভুল তথ্য পরিবেশন নিয়ে আমরা চট্টগ্রামের একজন খ্যাতিমান গণমাধ্যম কর্মীর মুখোমুখি হয়েছিলাম। উনি কি বলেন? বৃহস্পতিবার কথা বলতে